প্রথমেই দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। সামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর। সিউড়িতে কি ঘটল? ভোটার তালিকা বিতর্কে করা মন্তব্য সুপ্রিম কোর্টের, জন্মসূত্রেই ভোটাধিকার স্পষ্ট। আর্থিক চাপ রয়েছে, দিয়ে দিতে আরও সময় চাইল রাজ্য, সরকারি কর্মীদের জন্য খারাপ খবর। অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা কারা নিতে পারবেন, ভোটের মুখে বড় ঘোষণা অমিত শাহের। বিজেপি কি মমতার পাতা ট্র্যাপে পা দিল? 26-এর মহাযুদ্ধে কোন পথে গেরুয়া শিবির? ট্রাইব্যুনালে আবেদনকারী 34 লক্ষ, তারা কি পারবেন এবার ভোট দিতে? কল্যাণ বিকাশের আর্জির পরে যা জানালো সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। বিধানসভা নির্বাচনের মধ্যেই রাজ্য রাজনীতিতে ফের কেষ্ট বিতর্ক। সোমবার সিউড়ির সভা যে দৃশ্যের সাক্ষী থাকলেও তা তৃণমূলের অন্দরমহলে বড়সড় অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। সিউড়ির প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কার্যত মেজাজ হারান অনুব্রত মণ্ডল। নেত্রীর কথা শেষ হওয়ার আগেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ করে মুখ ঘুরিয়ে চলে যেতে দেখা যায় তাকে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, তবে কি বীরভূমের বাঘ এবার খোদ দলনেত্রীর ওপরই রুষ্ট? ভাইরাল ভিডিওতে দেখা গেছে ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছিলেন হাসনের প্রার্থী তথা বর্তমান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বিকাশ রায়চৌধুরীর সঙ্গে। কথা বলতে বলতেই তিনি মঞ্চের অন্য প্রান্তে থাকা অনুব্রতকে নিজের কাছে ডেকে নেন। মমতা যখন দুজনের সঙ্গে কথা বলছিলেন তখন অনুব্রতকে দেখা যায় হাত নেড়ে কিছু একটা বলে নেত্রীর কথা কার্যত অগ্রাহ্য করেই সরে যেতে। অনুব্রতর শরীরের ভাষা এবং মুখভঙ্গি দেখে এটা স্পষ্ট যে তিনি কোনো একটি বিষয়ে অত্যন্ত অসন্তুষ্ট। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে ঠান্ডা লড়াই এখন আর গোপন কিছু নয়। সূত্রের খবর, বীরভূমে দলের অস্বস্তি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চেই দুই নেতাকে বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন। ভোটের ময়দানে সমন্বয় রক্ষা এবং দায়িত্ব ভাগাভাগি নিয়ে কিছু নির্দেশ দেন নেত্রী। সূত্রের দাবি, কাজলের সঙ্গে ক্ষমতা বা দায়িত্ব ভাগাভাগির এই প্রস্তাবটি সম্ভবত মানতে পারেননি অনুব্রত। আর সেই গোসা থেকেই নেত্রীর মুখের ওপর ওভাবে হাত নেড়ে সরে যান তিনি। রাজ্যের পালাবদলের পর থেকে বীরভূমে অনুব্রতর কথা ছিল শেষ কথা, কিন্তু গরু পাচার মামলায় জেল যাত্রার পরই চিত্রনাট্য বদলাতে শুরু করে। কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে উত্থান ঘটে কাজল শেখের। বীরভূমের রাজনীতিতে ফাইজুল হক ওরফে কাজল বরাবরই অনুব্রতর বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিলেন। অনুব্রত জেল থেকে ফেরার পর দল তাকে জেলা সভাপতির পদে ফেরায়নি, বদলে কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে। অনুব্রত ফেরার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার দূরত্ব সর্বজন বিদিত। এমনকি সংবাদ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়েছেন দুই নেতায়। সোমবার মমতার সামনে অনুব্রতর এই প্রতিক্রিয়া প্রমাণ করে দিল যে দূরত্ব মোটেও কমেনি, বরং ভোটের মুখে তা আরও জটিল আকার ধারণ করেছে। বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে একদিকে যেমন জোর কদমে প্রচার চলছে, অন্যদিকে ভোটার তালিকা সংক্রান্ত মামলার শুনানি চলছে ভারতের সর্বোচ্চ আদালতে। সোমবারের শুনানিতে আদালত মন্তব্য করেছে, দেশে জন্মগ্রহণ করা প্রত্যেক মানুষের ভোটার তালিকায় নাম থাকা এবং সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই মন্তব্যের পর রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়তে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এটিকে বড় নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচনের উত্তেজনা ও কোলাহলের মধ্যে আমরা যেন মূল বিষয়টি ভুলে যাচ্ছে। যে দেশে একজনের জন্ম হয়েছে সেখানে ভোটার তালিকায় নাম থাকা এবং ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিক নয়, আবেগের বিষয়ও। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় প্রকৃত দেশপ্রেমের বড় প্রকাশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে ভাবা দরকার। তিনি জানান, পুরনো ভোটার তালিকা নিয়ে পুনরায় যাচাইয়ের স্পষ্ট নিয়ম আগে ছিল না। অবৈধভাবে বসবাসকারী পরিবারের সন্তানদের ভোটাধিকার থাকবে কিনা সে বিষয়ে আদালত কোনো স্পষ্ট মন্তব্য করেনি। তবে যাদের আপিল বিচার ব্যবস্থায় যোগ্য বলে ঘোষণা করা হয়েছে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আবেদন খারিজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আইনজীবী ডিএস নাইডু বলেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু করা হচ্ছে না। তালিকা থেকে নাম বাদ পড়ার হার অন্যান্য রাজ্যের মতোই রয়েছে। এই বিতর্ক শুরু হয় যখন আইনজীবী রৌফ রহিম দাবি করেন, আপিল কর্তৃপক্ষ যাদের ভোট দেওয়ার যোগ্য বলে মেনে নিয়েছে তাদের তালিকা স্থগিত থাকলেও ভোট দিতে দেওয়া উচিত। বিচারপতি বাগচি বলেন,
এই প্রক্রিয়ায় কিছু যৌক্তিক অসামঞ্জস্য দেখা যাচ্ছে, যা অন্য রাজ্যে দেখা যায়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি কোনো কেন্দ্রে 10% ভোটার বাদ পড়ে এবং জয় পরাজয়ের ব্যবধান 15% বা তার বেশি হয়, তাহলে ফলাফল গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি জয়ের ব্যবধান মাত্র 2% হয় আর 10% ভোটার বাদ পড়ে, তাহলে আদালত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে। আদালত জানায়, তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না, তাই একটি বিস্তৃত আপিল ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে নিরপেক্ষভাবে সব বিষয় বিচার করা যায়। ইতিমধ্যেই 34 লক্ষেরও বেশি আপিল জমা পড়েছে। বিচারপতি বাগচি আরও বলেন, এটি রাজ্য সরকারের ও নির্বাচন কমিশনের দ্বন্দ্ব নয়, বরং সাধারণ ভোটারদের অধিকার রক্ষার বিষয়। আদালতের লক্ষ্য হল সঠিক প্রক্রিয়া নিশ্চিত করা। বাংলায় ডিএ ইস্যুতে এখনও জট পুরোপুরি খোলেনি। এরই মধ্যে বুধবার রাজ্যের আবেদনের প্রেক্ষিতে শুনানি সুপ্রিম কোর্টে। বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে। জানা যাচ্ছে, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দুপুরের রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে। গত 5ই ফেব্রুয়ারি পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট 25% মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে 31 মার্চের মধ্যে। প্রথম কিস্তি 6 মার্চের মধ্যে দিতে হবে বলে নির্দেশ ছিল। একই সাথে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেই নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট 15 এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। সুপ্রিম নির্দেশ ছিল 25% দেওয়ার পরেও বাকি 75% বকেয়া ডিএর কী হবে, কিভাবে, কত কিস্তিতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে এই 4 সদস্যের কমিটি। নির্দেশ ছিল ওই 75%-এরও প্রথম কিস্তির অর্থ 31 মার্চের মধ্যে দিতে হবে। সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এই সময়সীমা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার জন্য আবেদন জানায় রাজ্য সরকার। বুধবার রাজ্যের সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম শুনানি। আদালতে রাজ্য সরকার আবেদনে জানায়, আর্থিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য। বকেয়া ডিএর অঙ্ক কয়েক হাজার কোটি। এদিকে কেন্দ্রের কাছ থেকে ঋণের অনুমোদন মেলেনি এখনও। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়েছে, ভোটের ক্ষেত্রে প্রচুর খরচ হবে, সেই খরচ এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যের আবেদনে উল্লেখ করা হয়েছে, 2016 সালের আগের বহু কর্মীর তথ্য এখনও ডিজিটাল রেকর্ড করা হয়নি। সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান ও আপলোডের বিষয় সময় সাপেক্ষ। হাজার হাজার পেনশনভোগীদের তথ্য আলাদাভাবে মেলাতে হবে। কলকাতা এবং জেলার পেনশন সংক্রান্ত তথ্য মেলাতে হবে। বেজে গিয়েছে বঙ্গভোটের দামামা, আর এই 1 সপ্তাহ বাকি নেই রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচনে। তার আগেই বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কী কী সুবিধা পাবেন তা নিয়ে সামনে এলো বড় আপডেট। মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা। শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেশ করা হয়েছে বিজেপির তরফে সংকল্পপত্র, তাতে 15 দফা ইস্তেহার রয়েছে গেরুয়া শিবিরের। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে কোন কোন ক্ষেত্রে কী কী করা হবে তা যেমন তুলে ধরা হয়েছে। বিজেপির এই সংকল্পপত্রে প্রাধান্য পেয়েছে মহিলা নারীদের উন্নয়নে ও আর্থিক স্বনির্ভর করতে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের ঘোষণা। বিধানসভা ভোটের আবহে গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে বন্ধ হয়ে যেতে পারে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার। তবে বিজেপি সূত্রে এমন কোনো খবর না মিললেও মনে করা হচ্ছে, গেরুয়া বাহিনী এই রাজ্যে ক্ষমতায় আসলে মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে চালু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম এখন মুখে মুখে ঘুরছে বাংলার নারী পুরুষদের। বর্তমান রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন 25 থেকে 60 বছর বয়সী সকল মহিলারা পেয়ে থাকেন, অন্নপূর্ণা ভাণ্ডারেও মহিলাদের জন্যই এই স্কিম চালু করা হবে। তবে সেই ক্ষেত্রে আবেদনকারীদের বয়স কত হতে হবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা যেমন প্রতি মাসে 1500 টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পান, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে এই প্রকল্পেরই আদলে অন্নপূর্ণা প্রকল্পে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের 3000 টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তেহারে সেই সংকল্পই নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির অন্নপূর্ণা প্রকল্প। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে 3000 টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির।
বাংলার রাজনীতি কি এখন কেবল তৃণমূল বনাম বিজেপি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য রাজনীতি এখন এমন এক দ্বিখণ্ডিত অবস্থায় দাঁড়িয়ে যেখানে তৃতীয় বা চতুর্থ শক্তির উত্থানের পথ কার্যত রুদ্ধ। কিন্তু আসল খেলা লুকিয়ে আছে এজেন্ডার বদলের খেলায়। 2026 সালের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই দেখা যাচ্ছে এক অদ্ভুত সমাপতন, যেখানে তৃণমূল হাঁটছে বিজেপির পথে আর বিজেপি বেছে নিয়েছে মমতার হিট ফর্মুলা। 2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যার জোরে মহিলাদের বিপুল ভোটে পকেটে পড়েছিল তৃণমূল। অন্যদিকে বিজেপি তখন মন্দির আর হিন্দুত্বের আবেগে ভর করে বৈতরণী পার হতে চেয়েছিল, কিন্তু 26-এর রণকৌশল একেবারেই উল্টো। রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের মতে পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিজেপি এখন মমতার দেখানো পথেই হাঁটছে। তার দাবি, মমতা অনেক আগে থেকেই ধর্মকে রাজনীতির আঙিনায় এনেছেন, বিজেপি এখন সেই পিচেই খেলতে চাইছে। বিজেপি 3,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে কি বাজিমাত করতে পারবে? বিশ্লেষকরা বলছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো টাকা হাতে পাচ্ছেন, তাদের কাছে পাওয়ার জোর আশার থেকে অনেক বেশি। মধ্যপ্রদেশের উদাহরণ টেনে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অবহেলিত শ্রেণী সাধারণত বর্তমান সুবিধার ওপর বেশি ভরসা রাখে। ফলে বিরোধী পক্ষ দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটাররা কতটা ঝাঁপিয়ে পড়বে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে 2026-এর লড়াই সির্ফ রাজনীতির নয়, বরং কে কার তাস নিয়ে কাকে মাত দেবে এখন সেটাই দেখার।